বাংলাদেশ ভারত সম্পর্কের ভবিষ্যৎ ঘুরপাক খাচ্ছে হাসিনা ইস্যুতে। জানাবো, শেষ হচ্ছে 2024 রক্তক্ষয়ী আন্দোলনে শেখ হাসিনার পতনের পর অনিশ্চিত পথে বাংলাদেশ। এবং সর্বশেষ জানাবো, গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা মিলেছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশ ভারত সম্পর্কের ভবিষ্যৎ ঘুরপাক খাচ্ছে হাসিনা ইস্যুতে। গত 5 আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। প্রচণ্ড গণ আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি রাষ্ট্রের একজন সম্মানিত অতিথি হিসেবে সেখানেই অবস্থান করছেন। শুধু তাই নয়, অনেকেই মনে করছেন ভারত শেখ হাসিনার সঙ্গে ছায়ার মতো ছিল বলেই দীর্ঘ সময়ে তার স্বৈরশাসন চালিয়ে যেতে সক্ষম হয়েছেন। বাংলাদেশে ভারতের প্রভাব পর্যালোচনায় অনেক বিশ্লেষক শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠার ইতিহাস টানছেন। তারা বলছেন, শেখ হাসিনা কেবলমাত্র তার পিতার রক্তের উত্তরাধিকারী নন, তিনি পিতার মতোই কন্যাভাব বা বন্ধুত্ব রক্ষা করেননি শুধু, বরং তিনি আরও গভীরতা এনেছেন। তারা বলছেন, শেখ হাসিনা কেবলমাত্র তার পিতার রক্তের উত্তরাধিকারী নন, তিনি পিতার মতোই কন্যা ভাব বা বন্ধুত্ব রক্ষা করেননি শুধু, বরং তিনি আরও গভীরতা এনেছেন। তাই তো শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে সব রকম চেষ্টা করে গেছে ভারত। অনেকেই বলছেন, ভারতের নির্বাচন ঘিরে যখন ব্যস্ত ছিল দেশটি, ঠিক তখনই শেখ হাসিনার পতনের সুর বেজে ওঠে। 5 আগস্ট শেখ হাসিনার পতন হলে বাংলাদেশ নিয়ে ভারতীয় মিডিয়া রীতিমতো প্রশ্ন উত্থাপনের চেষ্টা করছে। সংখ্যালঘু নির্যাতন ইস্যু নিয়ে একের পর এক মিথ্যা কথিত অভিযোগের আঙুল তুলছে বাংলাদেশের দিকে। ভারতের বহুধা বিভক্ত রাজনীতি, প্রতিষ্ঠিত গণমাধ্যম এবং বর্তমান সরকারের আচরণে বিশ্লেষকদের কাছে এটা অনুমেয় যে শেখ হাসিনা ইস্যুতেই ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ ভারত সম্পর্কের ভবিষ্যৎ। প্রশ্ন উঠছে, ভারত কি আদতে বাংলাদেশের শেখ হাসিনার বিকল্প চিন্তা করতে পারছে না? এদিকে ভারতীয় মিডিয়া এবং দেশটির কিছু উগ্রবাদী সংগঠনের বাংলাদেশ বিরোধী বয়ান, বিশেষত শেখ হাসিনার পতনের পর থেকে কথিত হিন্দু সম্প্রদায়কে টার্গেট করে নির্যাতন করার যে অভিযোগ, তা বিশ্বের সব হিন্দুদের কাছে পৌঁছে গেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতা গ্রহণ বৈধ নয় এবং তিনি সংখ্যালঘুদের সুরক্ষায় ব্যর্থ বলে নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে। এমন প্রেক্ষাপটে দুনিয়ার সামনে বাস্তব সত্য তুলে ধরা এখন ঢাকার বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অন্যথায় সংস্কার, নির্বাচন এবং অন্যান্য জরুরি কাজ বাদ দিয়ে দেশে দেশে হিন্দু সম্প্রদায়ের সংঘবদ্ধ প্রতিক্রিয়া মোকাবেলায় বাড়তি সময় ব্যয় করতে হবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে, যা তাদের রুটিন কাজে ব্যাঘাত এবং অবস্থানকে প্রলম্বিত করতে পারে। তবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন কোনো রকম রাখ ঢাক ছাড়াই কদিন ধরে বলছেন, 5 আগস্টের পূর্বাপর বাংলাদেশ এক নয়, এই রিয়েলিটি দিল্লিকে মানতেই হবে। শেষ হচ্ছে 2024 রক্তক্ষয়ী আন্দোলনে শেখ হাসিনার পতনের পর অনিশ্চিত পথে বাংলাদেশ। বাংলাদেশ 2024 সালের যাত্রা শুরু করে একটি বিতর্কিত নির্বাচন দিয়ে, যখন ভোট কেন্দ্রে ভোটারদের খুব একটা উপস্থিতি লক্ষ্য করা যায়নি। বছরটি শেষ হচ্ছে ক্ষমতায় একটি নতুন সরকার দিয়ে, যার নেতৃত্বে আছেন শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত একজন অর্থনীতিবিদ। কিন্তু অস্থিরতা এবং অনিশ্চয়তার মেঘ এখনও রাজনীতির আকাশে ঘনীভূত হয়ে আছে। সূত্র ভয়েস অব আমেরিকা, বছরের মাঝপথে দেখা যায় ছাত্রদের নেতৃত্বে নজিরবিহীন আন্দোলন, পুলিশ, আন্দোলনকারী এবং ক্ষমতাসীন দলের সশস্ত্র সমর্থকদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে বিক্ষোভ চরম সহিংস রূপ নেয়। দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী সহিংসতায় 873 জন নিহত এবং অন্তত 21,000 আহত হন। গণ আন্দোলনের মুখে 5 আগস্ট 5 মেয়াদের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার পতন হয়, যা দেশের রাজনৈতিক ভিত কাঁপিয়ে তোলে। অনেকেই হাসিনার 15 বছর দীর্ঘ কর্তৃত্ববাদী শাসনের অবসানকে সংস্কার এবং নবায়নের একটি সুযোগ হিসেবে স্বাগত জানান। বছরের শুরুতে 7 জানুয়ারি বাংলাদেশ যখন বিরোধী দলের ভোট বর্জনের মুখে নির্বাচন আয়োজন করে, তখন হয়তো কেউ টের পায়নি 17 কোটি মানুষের এই দেশে কী মাপের একটি রাজনৈতিক ভূমিকম্প হতে যাচ্ছে। হাসিনার শাসনের বিরুদ্ধে অতীতে প্রতিবাদ এবং সহিংস বিক্ষোভ হয়েছে।
বিশেষ করে 2013 থেকে 14 সালে বিরোধী বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জামাতে ইসলামের সহিংস আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে পড়েছিল। কিন্তু 2024 সালে দেখা গেল আন্দোলনের একটি নতুন রূপ। জুলাই মাসের 1 তারিখ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুন করে বিক্ষোভ শুরু করে। তাদের লক্ষ্য ছিল সরকারি চাকুরিতে কোটা প্রথা বাতিল করা, কারণ তারা এই ব্যবস্থাকে বৈষম্যমূলক বলে গণ্য করে। সরকার 2018 সালে কোটা প্রথা বাতিল করলেও হাইকোর্ট 2021 সালে দায়ের করা একটি রিটের প্রেক্ষিতে 2024 সালের 5 জুন কোটা ব্যবস্থা পুনর্বহাল করে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীরা আইনগত পদক্ষেপকে আদালতের মাধ্যমে কোটা ফিরিয়ে আনার চক্রান্ত হিসেবে চিহ্নিত করে এবং বাতিলের দাবিতে রাস্তায় নেমে পড়ে। কয়েক সপ্তাহের মধ্যে আন্দোলন ক্যাম্পাসের বাইরে দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, আন্দোলন দমন করতে হাসিনার নজিরবিহীন এবং নৃশংস শক্তি প্রয়োগ জনগণের একটি বড় অংশকে তার বিরুদ্ধে নিয়ে যায়। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান উইলসন সেন্টারের সাউথ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগলম্যান বলেন, অর্থনৈতিক বিষয়গুলো জনমত হাসিনার বিপক্ষে যাওয়ার পেছনে কাজ করেছে। হাসিনা দীর্ঘদিন ধরে কঠোর শাসক হিসেবে পরিচিত, কিন্তু তার তত্ত্বাবধানে দেশের অর্থনীতি চাঙা হয়েছে। কিন্তু অর্থনীতিতে মন্দা শুরু হওয়ায় মানুষ চাপের মধ্যে পড়ে, যার ফলে তাদের পক্ষে হাসিনার কঠোর শাসন মেনে নেওয়া কঠিন হয়ে পড়ে। কুগলম্যান ভয়েস অব আমেরিকাকে বলেন, শিক্ষার্থীদের আন্দোলন এমন সময় আসে যখন হাসিনার অধীনে 1 দশক ধরে প্রবৃদ্ধির পর অর্থনীতিতে স্থবিরতা দেখা দেয়। বাংলাদেশের মানুষের বাৎসরিক মাথাপিছু আয় 2012-13 সালে প্রথমবার $1000 অতিক্রম করে, কিন্তু কোভিড মহামারী এবং 2022 সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর জ্বালানি বাজারে অস্থিরতার কারণে বাংলাদেশের আমদানি নির্ভর অর্থনীতি বিপদের মুখে পড়ে। একদিকে মধ্য এবং নিম্ন আয়ের মানুষ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধিতে প্রচণ্ড দুর্ভোগে পড়ে। অন্যদিকে লাগামহীন দুর্নীতির খবর, বিশেষ করে ব্যাংক থেকে ক্ষমতাসীন দলের সাথে সম্পৃক্ত ব্যবসায়ীরা অর্থ পাচার করছে, এমন তথ্য গণমাধ্যমে প্রকাশ হতে থাকে। বাংলাদেশের প্রাক্তন ছাত্রনেতা মুশতাক হোসেনের মতো রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, বিরোধী দলগুলোর ওপর জনগণের কোনো আস্থা ছিল না, কারণ তারাও আগে ক্ষমতায় ছিল এবং সে সময় আমরা তাদের কর্তৃত্ববাদী আচরণ, দুর্নীতি, হত্যাকাণ্ড দেখেছি। কিন্তু ছাত্ররা একটি বিকল্প নেতৃত্বে নিয়ে আসে। কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না এমন ছাত্রদের নেতৃত্বে আন্দোলন করার ফলে জনগণ সেটায় অংশ নিয়েছে, তাদের ক্ষোভ প্রকাশ করতে পেরেছে। বিভিন্ন মতের মানুষ, বামপন্থী, ডানপন্থী, মধ্যপন্থী, ইসলামপন্থী সবাই রাস্তায় নেমে আসেন। ভয়েস অব আমেরিকাকে দেয়া এক সাক্ষাৎকারে হোসেন বলেন, যিনি 1989 থেকে 90 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসুর সাধারণ সম্পাদক ছিলেন। শান্তিপূর্ণ বিক্ষোভ থেকে রক্তক্ষয়ী সংঘর্ষ। আন্দোলনের শুরুতে শিক্ষার্থীদের বিক্ষোভ শান্তিপূর্ণ এবং মোটামুটি কয়েকটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সীমাবদ্ধ ছিল, কিন্তু জুলাইয়ের মাঝামাঝি তা বদলে যায়, যখন ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ আন্দোলনকারীদের পিটিয়ে দমন করার চেষ্টা করে। জুলাইয়ের 16 তারিখে অন্তত 6 জন ছাত্র নিহত হয়, কিন্তু মাঠ দখলের এই সহিংস প্রচেষ্টা ব্যর্থ হয় এবং আন্দোলন ক্যাম্পাস থেকে দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে ছাত্রদের দাবি কোটা বাতিল থেকে সরে গোটা সরকার বাতিলের দাবিতে পরিণত হয়। সংকট আরও ঘনীভূত হয় 18 থেকে 19 তারিখে, যখন রাষ্ট্রীয় টেলিভিশন কেন্দ্র এবং ঢাকা মেট্রো রেলের 2টি স্টেশন সহ বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়। বিভিন্ন এলাকায় পুলিশের গুলিবর্ষণ এবং বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষে নিহতের সংখ্যা 100 ছাড়িয়ে যায়। সরকার বিরোধী কোনো আন্দোলন দমনের চেষ্টায় এই মাত্রার সহিংসতা এবং রক্তপাত স্বাধীন বাংলাদেশের 53 বছরের ইতিহাসে আগে কখনো দেখা যায়নি, যা শেখ হাসিনার পতন ত্বরান্বিত করে। শেখ হাসিনা বারবার চেষ্টা করেছেন শিক্ষার্থীদের বিক্ষোভ সহিংসতা দিয়ে দমন করতে এবং তিনি সেই পথ থেকে আর বের হয়ে আসতে পারেননি, বলছেন মুশতাক হোসেন। এরপর হাসিনার পদত্যাগ করা ছাড়া সংকট নিরসনের আর কোনো পথ ছিল না। ভারতের জন্য ধাক্কা। ঢাকায় 5 আগস্ট হাজার হাজার মানুষ যখন প্রধানমন্ত্রীর বাসভবন লুট করে হাসিনার পতনে আনন্দ উল্লাস করছিল, তখন বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমান হাসিনা এবং তার বোন শেখ রেহানাকে নিয়ে দিল্লির কাছে এক সামরিক বিমান ঘাঁটিতে অবতরণ করে। শেখ হাসিনার জন্য ওই যাত্রা তাকে তার রাজনৈতিক জীবনের শুরুতে নিয়ে যায়।
আরেক আগস্ট মাসে 1975 সালের 15 আগস্ট ঢাকায় বাংলাদেশ সেনাবাহিনীর একদল অফিসার বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পর হাসিনা দিল্লিতেই আশ্রয় পেয়েছিলেন। ভারতের রাজধানী থেকে তিনি 1981 সালে আওয়ামী লীগের নেতৃত্ব নেয়ার জন্য বাংলাদেশে ফেরত যান। বাংলাদেশের গণ অভ্যুত্থানের প্রভাব দেশের সীমান্তের ওপরে বড় ধাক্কা দেয়। হাসিনার পতনের ফলে ভারত দক্ষিণ এশিয়ায় তাদের সম্ভবত সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রকে হারায়। অগাস্ট 5 ছিল বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কে এক বিরাট ফাটল। এটা অবশ্যই গুরুতর একটা ধাক্কা, বলেন শ্রীরাধা দত্ত, ভারতের হরিয়ানা রাজ্যে ওপি গ্লোবাল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক। বাংলাদেশে ভারতের বিরুদ্ধে একটা বড় সমালোচনা ছিল যে আওয়ামী লীগকে নিঃশর্তভাবে সমর্থন করে দিল্লি তার সব ডিম এক ঝুড়িতে ফেলেছে। তবে দত্ত বলছেন, হাসিনার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার পেছনে নির্দিষ্ট কারণ ছিল। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।